আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হাজী আশরাফ আলী হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে অধ্যায় 12 জলবায়ু পরিবর্তন এই অধ্যায়টা আমরা শিখব। তাহলে চলো আমরা জলবায়ু পরিবর্তন অধ্যায়টা শিখি। আবহাওয়ার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর উল্লেখযোগ্য যদি স্থায়ী পরিবর্তন হয় তাহলে সেটাকেই বলে জলবায়ু পরিবর্তন। তাহলে আমরা কি শিখলাম? যে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন সেটাই হলো জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়ন। তোমরা জানো যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে? ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর যে গড় উষ্ণতা, সেই গড় উষ্ণতা বৃদ্ধি সেটাকে আমরা বলি বৈশ্বিক উষ্ণায়ন। গ্রিন হাউস প্রভাব। সবাই দেখো, গ্রিন হাউস প্রভাব। প্রথমে আসো আমরা গ্রিন হাউস কি সেটা জানি। গ্রিন হাউস হলো শীত প্রধান দেশে যেখানে খুবই ঠান্ডা পড়ে আর কি, প্রচণ্ড ঠান্ডা। সেই প্রচণ্ড ঠান্ডায় কি হয়, গাছপালা, শাকসবজি, ফলমূলের যে গাছগুলো আছে এগুলা জন্মাতে পারে না, সেগুলো মারা যায়। তো যাতে মারা না যায়, যাতে খুব ভালোভাবে জন্মাতে পারে, সেজন্য সেখানে কি করা হয়, কাচের তৈরি ঘর তৈরি করা হয়। কাচ দিয়ে ঘর তৈরি করা হয়। সেই ঘরের মধ্যে শাকসবজি, ফলমূলের যে গাছগুলো আছে সেগুলো পালন করে। তো সেটাকে বলে গ্রিন হাউস। সেটাকে কি বলে? গ্রিন হাউস। এখন আসো আমরা গ্রিন হাউস প্রভাব জিনিসটা কি। তো গ্রিন হাউস প্রভাব জিনিসটা হলো পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের কিছু অংশ পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। এই বায়ুমণ্ডলের মধ্যে কিছু গ্যাস আছে, যে গ্যাসগুলোকে বলে গ্রিন হাউস গ্যাস। যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, তারপরে ওজোন, এগুলো হলো গ্রিন হাউস গ্যাস। তো এই গ্যাসগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? এই যে গ্রিন হাউসের কাচের দেয়াল যেভাবে তাপ ধরে রাখার ফলে কি হয়, গ্রিন হাউসের ভেতরটা উষ্ণ থাকে বা গরম থাকে, যে কারণে গাছপালাগুলো মরে যায় না। তো তাপ ধরে রাখার কারণে কি হয়, গাছপালাগুলো বেঁচে থাকে। ঠিক এই কাচের যে বৈশিষ্ট্য, গ্রিন হাউসের কাচের যে বৈশিষ্ট্য, সেই একই রকম বৈশিষ্ট্য রয়েছে গ্রিন হাউস গ্যাসগুলোর। বিশেষ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটাই সবচেয়ে বেশি পরিমাণ তাপ ধরে রাখে। আর এই তাপ ধরে রাখার বিষয়টা যেহেতু গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজটা করে আর কি, গ্রিন হাউস গ্যাসগুলো, এর ফলে যে প্রভাবটা হয় সেটাকে বলে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস গ্যাসগুলো সম্পর্কে আমরা একটু জানি। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস কি? এক নাম্বার হলো কার্বন ডাই অক্সাইড, 2 নাম্বার মিথেন, তারপরে আছে জলীয় বাষ্প, এরপরে আছে নাইট্রাস অক্সাইড,
এছাড়া আরো আছে হলো ওজোন। তো এই গ্যাসগুলো গ্রিন হাউসের কাছের দেয়াল যে কাজটা করে আর কি, তাপ ধরে রাখে, তাপ ধরে রাখার কাজটা ঠিক একইভাবে পৃথিবীকে উষ্ণ রাখার জন্য বা পৃথিবী পৃষ্ঠকে ভূপৃষ্ঠকে গরম রাখার জন্য এই গ্যাসগুলো তাপ ধরে রাখে। কি হয়, দিনের বেলায় যখন সূর্যের আলো আর তাপ পৃথিবীতে পড়ে বা বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠকে কি করে, উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ দিনের বেলায় উত্তপ্ত হয় বা গরম হয়, রাতের বেলায় কি হয়, এই তাপগুলো আবার ভূপৃষ্ঠ ছেড়ে দেয়। ছেড়ে দিলে সেটা কি হয়, কিছু তাপ মহাশূন্যে হারিয়ে যায়, আর কিছু তাপ কি হয়, এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো কিছু তাপ ধরে রাখে, যে কারণে পৃথিবীটা উষ্ণ থাকে। বিশেষ করে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটা সবচেয়ে বেশি পরিমাণে তাপ ধরে রাখে, আর এই তাপ ধরে রাখার কারণে পৃথিবীটা উষ্ণ থাকে। যদি পৃথিবীতে এই গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো বা কার্বন ডাই অক্সাইড গ্যাস না থাকতো, তাহলে কিন্তু পৃথিবী কি বরফে আচ্ছাদিত হয়ে যেত। সেটা যায় না কি জন্য, এই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য। তো এখন গ্রিন হাউস গ্যাস এই হিসেবে খুবই ভালো, কিন্তু যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, মানুষ বাড়তেছে, গাছপালা কমতেছে বা বনভূমি কমতেছে, সেই সাথে বিভিন্ন কলকারখানা, তারপরে গাড়ি ঘোড়া এগুলো বাড়তেছে। এগুলোতে বিভিন্ন রকমের জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি যেমন তেল, গ্যাস, তার কয়লা, এগুলো ব্যবহৃত হচ্ছে। তো এগুলো ব্যবহৃত হওয়ার ফলে কি হচ্ছে, বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে দেওয়াতে কি হচ্ছে, এই বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়াতে বেশি পরিমাণে তাপ ধরে রাখছে এবং পৃথিবী কি হচ্ছে, উষ্ণ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বা গরম বেশি হচ্ছে, যে কারণে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আর এই গ্রিন হাউসের ফলে যে প্রভাবটা হয় সেটাকেই বলে গ্রিন হাউস প্রভাব। এখন আসো আমরা বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন যে হয় আর কি সেটা পর্যবেক্ষণ করি। তো বাস্তব ঘটনা, হিমালয় পর্বতমালা সবাই নাম শুনেছ, সবাই জানো আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা আছে। এই হিমালয় পর্বতমালার হিমবাহ আছে, হিমবাহ অনেক এরিয়া নিয়ে বিশাল আকারের বরফের স্তূপ, যেটাকে বলা হয় হিমবাহ। তো এই হিমবাহ আগে যেভাবে গলতো আর কি উত্তাপের কারণে, এখন তার চেয়ে বেশি পরিমাণে গলতেছে। তো হিমবাহের গলন থেকেও আমরা কি করতে পারি, বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টা জানতে পারি। দেখো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি হচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলছে।
আমরা জানি উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দুই মেরুতে কি অনেক বরফ জমে আছে, তো খুবই ঠান্ডা, সেখানে কি প্রচুর পরিমাণে বরফ জমে আছে। তো পৃথিবী যেহেতু উষ্ণ হয়ে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেখানে কি হচ্ছে, সেই বরফগুলো ধীরে ধীরে গলতেছে। সেই বরফ গলার যে লক্ষণ বা বরফ যে গলতেছে, সেটা দেখেও আমরা বুঝতে পারি যে পৃথিবী বা বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখো, সমুদ্রের পানির উষ্ণতা ও উচ্চতা বৃদ্ধি। সমুদ্রের পানি আগের তুলনায় বেশি উষ্ণ হচ্ছে বা গরম বেশি হচ্ছে এবং সেটার উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের পানি কি হচ্ছে, আগের তুলনায় বেশি উষ্ণ হচ্ছে এবং পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। এটা থেকেও আমরা বুঝতে পারি যে ধীরে ধীরে কি বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার বা মাত্রা বৃদ্ধি করবে। কি কি বৃদ্ধি করবে আমরা একটু দেখি। কি জলবায়ু পরিবর্তন কি করবে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার ও মাত্রা বৃদ্ধি করবে। হঠাৎ কি হবে, ভারী বৃষ্টিপাত হবে এবং আকস্মিক বন্যা দেখা দিবে। হঠাৎ করে ভারী বৃষ্টিপাত হবে এবং আকস্মিক বন্যা দেখা দিবে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং খরা দেখা দিবে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। নদীর পানিতে লবণাক্ততা বা লবণাক্ত পানি প্রবেশ করবে। নদীর পানিতে কি হবে, লবণাক্ত পানি
প্রবেশ করবে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে আর নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। এখন আসো আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কৌশলটা জেনে নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল। জলবায়ু পরিবর্তিত হচ্ছে, এখন জলবায়ু পরিবর্তিত হলে তো আমাদেরকে তার সাথে নিজেকে খাপ খাওয়ায় নিতে হবে। যেভাবেই হোক টিকে থাকার জন্য কি করতে হবে, নিজেদেরকে খাপ খাওয়ায় নিতে হবে। তো এই প্রভাবটা আমরা কিভাবে মোকাবেলা করব সেটা আমরা দেখে নেই। 1 নম্বর হলো জলবায়ু পরিবর্তনের হার কমানো। জলবায়ু পরিবর্তনের হার কমানো। জলবায়ু যাতে পরিবর্তন না হয়, যাতে জলবায়ু পরিবর্তনটা কমানো যায়, সেই দিকে আমাদেরকে কি নজর দিতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের নির্গমনের পরিমাণটা কমাতে হবে। প্রথম কথা হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমাতে হবে। তো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিভাবে নির্গমন কমাতে পারি? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের নির্গমনের পরিমাণ কমানো। তো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্গমনের পরিমাণ কমাতে হলে আমাদের কি করতে হবে? যে সকল উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় বেশি পরিমাণে, সেই উৎসগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেগুলো যাতে কম ব্যবহৃত হয় বা ব্যবহৃত না হয় সেই দিকে খেয়াল করতে হবে। যেমন বিভিন্ন রকমের জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কোনগুলা? যেগুলা জীব দেহ থেকে লক্ষ লক্ষ বছর পরে বিভিন্ন রকম তাপচাপের প্রভাবে পরিবর্তিত হয়ে উৎপন্ন হয়েছে, যেমন তেল, গ্যাস, কয়লা। এই তেল, গ্যাস, কয়লা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতেছি। কলকারখানায় ব্যবহার করতেছি, ইটের ভাটায় ব্যবহার করতেছি, বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া চলার কাজে ব্যবহার করতেছি। তো এইগুলা ব্যবহার কমাতে হবে। কি করতে হবে? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। এরপরে আছে নবায়নযোগ্য জ্বালানি। জীবাশ্ম জ্বালানি, এখন জ্বালানি তো আমাদের প্রয়োজন, বিভিন্ন কাজে আমরা জ্বালানি ব্যবহার করি। তো জীবাশ্ম জ্বালানি যদি ব্যবহার না করি তাহলে আমরা বিকল্প হিসেবে কি ব্যবহার করতে পারি? আমরা নবায়নযোগ্য জ্বালানি যেগুলো, সেগুলো ব্যবহার করতে পারি। এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড কম নিঃসরণ হয় এবং এগুলা পরিবেশ সম্মত, সুতরাং সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন সূর্যের আলো, তারপরে পানি, তারপরে বায়ু শক্তি, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো পরিবেশ বান্ধব। সুতরাং আমরা কি করব? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার না করে আমরা যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করব।
নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলা ব্যবহার বাড়াইতে হবে। এছাড়া আমরা আর কি করতে পারি? বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ, বেশি করে গাছ লাগাতে হবে। কি জন্য গাছ লাগাতে হবে? কারণ গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। প্রকৃতি থেকে কি করে? গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। যেহেতু বেশি পরিমাণে আমরা এখন কার্বন ডাইঅক্সাইড নির্গমন করতেছি বিভিন্ন জীবাশ্ম জ্বালানি প্লাস মানুষ বেড়ে যাওয়া ইত্যাদি কারণে, যেহেতু বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করতেছি এবং সেই সাথে গাছপালাও আমরা কেটে ফেলতেছি। তো গাছপালা না কেটে আমরা কি করব? বেশি করে গাছ লাগাইতে হবে। বেশি করে গাছ লাগাইলে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে এবং পরিবেশ ভালো থাকবে। তো এছাড়া আমরা আর কি করতে পারি? দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমানো। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম শক্তি ব্যবহার করি, সেই ব্যবহার কমিয়েও আমরা কি করতে পারি? কার্বন ডাইঅক্সাইডের নির্গমন কমাতে পারি। কারণ শক্তি উৎপাদনের জন্য আমাদের বিভিন্ন রকম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি বা অন্যান্য জ্বালানি ব্যবহৃত হয়। তো শক্তির ব্যবহার যদি আমরা কমাতে পারি, দিনের বেলায় বাতি জ্বালিয়ে না রেখে অথবা কাজ শেষ হয়ে গেলে গ্যাসের চুলা বন্ধ করে দিয়ে অথবা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ফ্যান, লাইট এগুলো সব বন্ধ করে দিয়ে আমরা কি করতে পারি? জ্বালানি সাশ্রয় করতে পারি। তো দৈনন্দিন জীবনে আমরা শক্তির ব্যবহার কমাতে পারি, আর কমিয়েও কি করতে পারি? বৈশ্বিক উষ্ণায়ন যে বৃদ্ধি পাচ্ছে সেটাকে হ্রাস করতে পারি। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। তো যেহেতু ইতিমধ্যেই জলবায়ুর বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে, তো আমাদেরকে তো টিকে থাকতে হবে। আর টিকে থাকার জন্য আমাদের কি করতে হবে? জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ায় নিতে হবে। তো খাপ খাওয়ানোর জন্য আমাদের বিশেষ কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি কি? যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা নির্মাণ, এগুলা যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামোগুলোর উন্নয়ন, যাতে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আমাদের ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়। বন্যা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ। বন্যা বা ঘূর্ণিঝড়ের হলে সেটার জন্য কি করতে হবে? আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। আশ্রয় কেন্দ্র নির্মাণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে, বিশেষ করে জানমালের ক্ষতিটা কম হবে। লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন। তো আসো আমরা একটু দেখে নেই। ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন। তো ঘরবাড়ি, কলকারখানা, বিদ্যালয় ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন করতে হবে। বন্যা
ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। নির্মাণ। বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। এছাড়া আর কি কি করা যেতে পারে আমরা একটু দেখি। লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন। লবণাক্ত পরিবেশে টিকে থাকতে পারে বা বাঁচতে পারে এমন ফসলের জাত উদ্ভাবন করতে হবে। কারণ নদীর পানিতে বা উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস বা জোয়ারের কারণে যদি সমুদ্রের পানি প্রবেশ করে এবং সেখানে যদি লবণাক্ততা বেড়ে যায়, তাহলে কি করতে হবে, সেখানে যাতে ফসল ফলানো যায়, তো ফসলের কিছু জাত উদ্ভাবন করতে হবে যেগুলো এই লবণাক্ত পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে বা খাপ খাওয়ায় নিতে পারে। জীবনযাপনের ধরন পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানানো। এখন সবাই যদি জলবায়ু পরিবর্তনের কারণটা জানতে পারে যে কি কারণে জলবায়ু পরিবর্তন হয়, তাহলে কি হবে, সবাই সচেতন হবে এবং জলবায়ু যাতে পরিবর্তন না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখবে বা মনোনিবেশ করবে। সুতরাং আমাদের সবাইকে জলবায়ু পরিবর্তনের কারণগুলো জানাতে হবে। সময় শেষ। আসো এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা একটু জেনে নেই। 1 নম্বর প্রশ্ন দেখো, বৈশ্বিক উষ্ণায়ন কি? আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি তা 4টি বাক্যে লেখো। তো বৈশ্বিক উষ্ণায়ন কি, আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি তা 4টি বাক্যে লেখো। 2 নম্বর প্রশ্নে আসি, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন
কি? ব্যাখ্যা করো। তাহলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কি? ব্যাখ্যা করো। 3 নাম্বার প্রশ্নটা আসো, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে তোমার 5টি করণীয় উল্লেখ করো। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে তোমার 5টি করণীয় উল্লেখ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম আর কি, এই প্রশ্নগুলো বাসায় অনুশীলন করবে। এখান থেকেই সাধারণত বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়। সবাই ভালো থাকবে এবং কি ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।